তুমি যদি আমার সঙ্গে না খাও তাহলে আমি খুব অপমানিত বোধ করব। ধন্যবাদ কবির, কিন্তু আমি সত্যিই মদ খেতে পারি না, আর আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা ফিরিয়ে দেব। আমার টাকার কোনো দরকার নেই। কবির ধীরে ধীরে অবনীর দিকে এগিয়ে এলো। তার চোখে শিকারী মানসিকতা স্পষ্ট হয়ে উঠেছিল। জানো অবনী, আজ তোমার বাবাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমি ছাড়া। চলো, মাত্র একটা ড্রিঙ্কটা নাও, চেকটা নাও আর চলে যাও। এত ভাবছো কেন? কবির, আমি যদি এই ড্রিঙ্কটা শেষ করি তাহলে আপনি আমাকে চেকটা দেবেন, তাই তো? অবশ্যই, টাকা এমন বড় কোনো ব্যাপার নয়। মনে মনে সে ইতিমধ্যেই অবনের সঙ্গে রাত কাটানোর পরিকল্পনা করে ফেলেছিল। অবনের সামনে আর কোনো উপায় ছিল না, কিন্তু গ্লাসটা ঠোঁটে ছোঁয়ার আগেই দরজায় এক বজ্র নিনাদ শব্দ শোনা গেল। অবনীর হাতে ড্রিঙ্কটা দেখে গৌতম রাগে কবিরের দিকে তাকালো। তুমি কে? তুমি ভেতরে ঢুকলে কিভাবে? গৌতম, গৌতম, তুমি এখানে কি করছো? আমি যদি ঠিক এখন এখানে না আসতাম, আমি জানি না সে তোমার সাথে কি করত। গৌতম, তুমি এমনটা ভাবতে পারলে কিভাবে? আমি এখানে কবিরের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। তুমি জানো না এই মানুষটা কতটা জঘন্য। হ্যালো, তোমার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? কবির, উনি আমার স্বামী। ও, তাহলে এই সেই ঘর জামাই। অবনী, ওকে বলো এখনই আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে, না হলে আজ সে এই জায়গা থেকে জীবিত বেরোতে পারবে না। আর অগ্নি, এই চেকের কথা ভুলে যাও। জানো, 3 বছর আগে একজন লোক তোমার মতোই আমার কেবিনে ঢোকার চেষ্টা করেছিল। আজ পর্যন্ত তার পরিবার তার লাশ খুঁজছে। গৌতম, গৌতম, প্লিজ প্লিজ কবিরের কাছে ক্ষমা চাও। ওর কাছে ক্ষমা চাইবো? আমাদের ওর কথায় ভয় পাওয়ার দরকার নেই। ও শুধু ফাঁকা হুমকি দিচ্ছে। ও শুধু ঘেউ ঘেউ করা কুকুর, কামড়াবে না। কুকুর? তুমি 2 টাকার ঘর জামাই। এখন দেখো এই কুকুর কি করে। আজ যদি তোমার চামড়া না ছাড়ায় তাহলে আমার নাম কবির আনন্দ না। গৌতম! হ্যালো ইন্সপেক্টর শিবা, আমি কবির আনন্দ বলছি। এক্ষুনি লোকেশনে আসুন, আমাকে কাউকে শায়েস্তা করতে হবে। আর অবনী, এই চেকের কথা ভুলে যাও, আজও জেলে যাবে। কবির, কবির, আমি গৌতমের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। না অবনী, আজ তাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর তারপর তুমি শুধু আমার হবে। গৌতম, তুমি কি করছো? তুমি জানো না ওকে? তুমি শেষ। এই থাপ্পড় তোমার অনেক দাম পড়বে। ড্যাড, এই কুকুরটা আপনার ছেলেকে থাপ্পড় মারার সাহস করেছে। তার বাবার অবস্থা দেখে কবিরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কিছু বোঝার আগেই কনস্টেবলরা তাকে ধরে হাতকড়া পরিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দিল। ইন্সপেক্টর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মিস্টার কবির আনন্দ, আমি আপনাকে এবং আপনার বাবাকে মানুষকে লুট করা, প্রতারণা করা এবং অনেক মেয়ের জীবন নষ্ট করার অভিযোগে গ্রেফতার করছি। ড্যাড, উনি কি বলছেন? শেখর আনন্দের শুকিয়ে যাওয়া, হেরে যাওয়া মুখটাই সব বলে দিচ্ছিল। অবনী এখনো বুঝতে পারছিল না। ইন্সপেক্টর স্যার, ও আমার স্ত্রীকে এটা জোর করে খাওয়ানোর চেষ্টা করেছিল। এতে ড্রাগ মেশানো ছিল। প্লিজ এটা চেক করুন। এটা শুনে ইন্সপেক্টর তার রুমাল বের করে ড্রিঙ্কটা পরীক্ষা করলেন। তিনি তরলের একটু অংশ কাপড়ে ঢাললেন। কয়েক মুহূর্তের মধ্যেই রুমালটা গাঢ় নীল হয়ে গেল এবং সবাই স্তব্ধ হয়ে গেল। আপনি ঠিক বলেছিলেন মিস্টার গৌতম। এই ড্রিঙ্কটাতে ট্রায়াজোল্যাম নামে একটা খুব বিপজ্জনক ড্রাগ আছে। কনস্টেবলরা বাবা ছেলেকে প্রমাণ সহ নিয়ে যাও। কিছুদিন জেল খাটলে এদের মাথা ঠিক হয়ে যাবে। আপনি এটা করতে পারেন না। আমি এখনই কমিশনারের সাথে কথা বলবো।
ড্রিঙ্কটাতে ড্রাগের কথা শুনে আভনির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজ কবিরের অন্ধকার কাজের ফল সে পেয়ে গেল। অভনি, গৌতমের এখন অনেক কিছু বলার ছিল, কিন্তু সে এখনো নিজের আসল পরিচয় প্রকাশ করতে চাইছিল না। আর চিন্তা করা দরকার নেই, যারা তাদের কাজের শাস্তি পেয়েছে। গৌতম তার পকেট থেকে ৩০ লক্ষ টাকার একটি চেক বের করে আভনিকে দিল। দেখো, আমি বাবাকে বাঁচানোর জন্য টাকার ব্যবস্থা করেছি। কিন্তু এত বড় অঙ্কের টাকা তুমি এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করলে? গৌতম যদি সত্যি বলতো তাহলে সে বড় সমস্যায় পড়ত, তাই সে কিছুক্ষণ চুপ করে রইল। গৌতম, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই চেক তোমাকে কে দিয়েছে? আমি একজন বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। তার কোম্পানি সম্প্রতি অনেক লাভ করেছে, তাই সে আমাকে ধার দিয়েছে। অবনি অবাক হয়ে চেকটার দিকে তাকিয়েছিল। আমরা ধীরে ধীরে এই টাকা ফেরত দিতে পারব। টাকা ফেরত নেবার জন্য তার কোনো তাড়া নেই। অবনি, আমাদের কাছে মাত্র ৪০ মিনিট আছে। আমাদের শোরুমে যেতে হবে। অন্যরা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে অনিল আর গীতা শোরুমের এক কোণে বসেছিল। দুইজন শক্তপোক্ত গার্ড তাদের ঘিরে রেখেছিল। সবাই ম্যানেজারের নির্দেশের অপেক্ষায় ছিল। এদিকে ম্যানেজার ইতিমধ্যেই কমিশনারকে শোরুমে আসতে বলেছে। আর মাত্র 10 মিনিট বাকি, আর তোমাদের জামাই আর মেয়েও নেই। আমার মনে হয় না তোমরা টাকা দিতে পারবে, তাই জেলে যাবার জন্য প্রস্তুত হও। আপনি মা, তুমি কি টাকার ব্যবস্থা করতে পেরেছো? আমার বুক ধড়ফড় করছে। মা, চিন্তা করো না, এই নাও চেক। দেখলে, আমি বলেছিলাম কবির অবশ্যই আমাদের সাহায্য করবে। সে খুব ভালো ছেলে, সে সোনার মতো খাঁটি। সে তোমার গৌতমের মতো না। গৌতম, এই চেকটা দেখছো? এটা তোমার অবস্থার অনেক উপরে। কবির আমার মেয়ের বন্ধু। আজই তোমার আর আমার মেয়ের ডিভোর্স হওয়া উচিত। এখন আমি আমার মেয়ের জীবন তোমার মতো অকর্মা মানুষের সাথে দেখতে পারি না। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।